রাজধানী এজাল কলেজের অনলাইন ক্লাসে আমার ব্যবসা শিক্ষার সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সাজেদা বেগম, প্রবাসী ফিন্যান্স ব্যাংকিং বিমা। আজকে আমি তোমাদের দ্বিতীয় পত্র থেকে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ বিধান, ব্যাংক কোম্পানি আইন কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং এ সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করব। তো চলো শুরু করি। প্রথমে আমি জানবো যে ব্যাংকটা কি। ব্যাংকটা হচ্ছে একটা আর্থিক মধ্যস্থকারী ব্যবসায়িক প্রতিষ্ঠান, যেখানে বিভিন্ন ধরনের আর্থিক লেনদেন নিষ্পত্তি করা হয়ে থাকে। আমানত গ্রহণ, ঋণ প্রদান এবং অন্যান্য সকল ব্যাংকিং সেবা সুবিধা প্রদান করা হয়ে থাকে। তো সেই লক্ষ্য রেখে ব্যাংকটা হচ্ছে যে কোনো দেশের অর্থনীতির একটি চালিকা শক্তি বা জীবন শক্তি বলা চলে। তো একটা দেশের অর্থ ব্যবস্থা পরিচালিত হয় ব্যাংকের মাধ্যমে। তো ব্যাংকটা যদি সুনির্দিষ্টভাবে পরিচালিত হয় তাহলে কিন্তু দেশের অর্থনীতি উন্নয়ন সম্ভব। একটা দেশের উন্নয়নের ক্ষেত্রে ব্যাংকটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষ তার অর্জিত যে সম্পদ বা অর্থ সেটা কিন্তু সঠিকভাবে বিনিয়োগ করলে অর্থনীতি গতিশীল হতে পারে। সেক্ষেত্রে দেশের মূলধন বাজার গঠন করা, সেক্ষেত্রে দেশের বাণিজ্য ব্যবসাকে প্রসারিত করা, সেই সকল বিষয়গুলো কিন্তু এই ব্যাংক কোম্পানি আইনের দ্বারা প্রচলিত। তো ব্যাংক কোম্পানি আইনটা কি? ব্যাংক কোম্পানি আইন হচ্ছে বাংলাদেশের প্রচলিত একটি আইন, যে আইনের ধারায় কিছু বিষয় রয়েছে। সে বিষয়গুলো কী কী এবং আগে একটু জেনে নিই যে ব্যাংক কোম্পানি আইনটি প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে 1991 সাল থেকে। এখন পর্যন্ত এটা বলবৎ রয়েছে। তো বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাটা যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সে লক্ষ্য রেখে ব্যাংক কোম্পানি আইন প্রতিষ্ঠিত। আর এর পরিচালনার পিছে, এই ধারার পিছে যে কিছু বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে তার কয়েকটি বিষয় আমি তুলে ধরছি। প্রথমে যে বিষয়টি দেখতে পাচ্ছ, ব্যাংক ব্যবস্থার কার্যাবলী। ব্যাংকের ক্ষেত্রে কিছু কার্য রয়েছে যেগুলো সঠিকভাবে নিয়ন্ত্রণ করা, পরিচালনা করা একজন ব্যাংকের ব্যবস্থাপকের এবং আর্থিক ব্যবস্থাপকের দক্ষ কার্যক্রমের মধ্য দিয়ে পরিচালিত হয়। ব্যাংক কোম্পানির আরেকটি বিষয় হচ্ছে ব্যাংক কোম্পানির লাইসেন্স। ব্যাংক কোম্পানির যে লাইসেন্স রয়েছে, বিধিনির্দেশ। ব্যাংক কোম্পানির আইনের বিধিবিধান, এটার ক্ষেত্রে কিছু বিধিবিধান রয়েছে। আরও অন্যান্য ব্যাংক কোম্পানির লাইসেন্সের ক্ষেত্রে কিছু বিধিনির্দেশ রয়েছে। ব্যাংক কোম্পানির পরিচালনা পর্ষদের ক্ষেত্রে কিছু বিধিনির্দেশ রয়েছে। তারপর পরিচালক পদের মেয়াদ, আরও অন্যান্য বিষয় রয়েছে। পরিচালক পদের শূন্যতা, তারপর রয়েছে ব্যাংক কোম্পানির হিসাব, ব্যালেন্স শিট, বিবরণী, হিসাব বিবরণী, তারপর হতে পারে সেটা প্রতিবেদন সম্পর্কিত বিধানসমূহ, আরও অন্যান্য বিষয় রয়েছে যে হাইকোর্ট বিভাগ কর্তৃক ব্যাংক অধ্যাদেশের সংক্রান্ত বিষয়সমূহ। এরকম করে 1 থেকে 24 পর্যন্ত কিছু অধ্যাদেশের ধারায় যে বিষয়গুলো সেটা রয়েছে। পেজ নাম্বার হচ্ছে তোমাদের খালিকুজ্জামান বইয়ের দ্বিতীয় পত্রের 33 থেকে 34 পৃষ্ঠার মধ্যে পেয়ে যাবে, যেখানে সুন্দর করে প্রত্যেকটি অধ্যাদেশ সুন্দর করে দেওয়া আছে এবং তোমাদের এই অধ্যাদেশগুলো পড়তে হবে। এটা তোমরা এক কাজ করতে এইভাবে পড়তে পারো যে কয়েকবার, 1টা থেকে 24টা অনেক বেশি অ্যামাউন্ট পয়েন্ট হয়ে যায়। তোমরা একসাথে কয়েকবার এটাকে রিভিশন করবে, 1 থেকে 2-3 বার রিভিশন করো। যে কয়েকটা পয়েন্ট তোমাদের খুব বেশি জরুরি সেটা হচ্ছে তোমাদের ব্যাংকের যে কার্যাবলীগুলো, যেগুলো প্রথম থেকে 10টি খুব ভালো করে একটু দেখো, আর 24টা পয়েন্টই 2-3 বার দেখলেই মুখস্থ হয়ে যাবে।
তো এই হচ্ছে ব্যাংক কোম্পানি আইনের কিছু অধ্যাদেশ, যেটা কিনা তোমাদের এমসিকিউ আকারে আসতে পারে এখান থেকে। তো আমি তোমাদের এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যাসেল, যেটা হচ্ছে ব্যাংক কোম্পানির আইনের বিআইএস প্রবর্তিত ব্যাসেল 1 ও 2। এটা আজকে আমি আলোচনা করব বিআইএস প্রবর্তিত ব্যাসেল 1 ও 2, যেটাকে আমরা বলি ব্যাসেল 1 ও 2। ব্যাসেল 1, 2 এটা কি? এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট। এই ব্যাসেলটা কি? এটা হচ্ছে একটি সংগঠন, ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট। এই সংগঠনটা ব্যাসেলটা প্রতিষ্ঠিত করে কিভাবে, তার আগে একটু বলে নেই এই ব্যাসেলটা কেন প্রতিষ্ঠিত হয়েছে। প্রথমেই এটা হচ্ছে ঝুঁকি ভিত্তিক তালিকাভুক্তকরণ মুনাফা পর্যাপ্ততার কারণে। তার মানে মুনাফা পর্যাপ্ততার কারণে ঝুঁকি ভিত্তিক মূলধন পর্যাপ্ততার বিধানটি। ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততার বিধান বা পর্যাপ্ততার বিষয়টি নিশ্চিতকরণের লক্ষ্যে ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট এই ব্যাসেল সংক্ষেপে বিআইএস প্রবর্তিত করে। বিআইএস প্রবর্তিত যে নির্দেশনামা, সেই নির্দেশনামাটাকে বলা হয় ব্যাসেল। বিধিবিধান ব্যাসেল 1 বলা হয়। ব্যাসেল 1 ও সংজ্ঞাটা একটু দেখো। ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততার বিষয়টি নিশ্চিতকরণের লক্ষ্যে ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট এই সংবিধান এই ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট এই সংগঠনটি বিআইএস, যেটাকে সংক্ষেপে বলা হয় ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট বিআইএস, এই আইনটা অধ্যাদেশটা যেটাকে বলা হয় বিধিবিধান, যেটাকে আমরা আইন বলে থাকি, এই আইনটা প্রস্তাবিত করে। কি প্রস্তাবিত করে? ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততা। আমানত গ্রহণ করে, জনগণের আমানত গ্রহণ করে ব্যাংক, এবং সেটা কি করে? আবার ঋণ প্রদান করে, তাই না? ব্যাংকের কাজ কি? জনগণের থেকে আমানত গ্রহণ করা এবং ঋণ প্রদান করা। যখন জনগণ আমানত গ্রহণ করে তখন কিন্তু ব্যাংক সেটা কি পর্যাপ্ত পরিমাণ মূলধন যাতে ব্যাংকের কাছে থেকে থাকে, ব্যাংকের কাছে পর্যাপ্ত পরিমাণ মূলধন যদি না থাকে, ব্যাংক কিন্তু তার জনগণকে তার সঠিক সময় যে অর্থ সরবরাহ করে সেটা করতে পারবে না। সেক্ষেত্রে যে মূলধন যে বিষয়টি, যে মূলধনে যাতে সংকট না হয়, জনগণ যাতে হয়রানির সম্মুখীন না হয়, তাদের যে মুনাফাটা বিনিয়োগ করেছে সেটা ঝুঁকির মুখে না পড়ে, সেজন্যই মূলধন পর্যাপ্ততা মানে যথেষ্ট পরিমাণ মূলধন থাকতে হবে ব্যাংকে। পর্যাপ্ত পরিমাণ মূলধন অবস্থা থাকলে তাহলে ব্যাংক তার কি করতে পারবে, যে কাজগুলো যেমন আমানত গ্রহণ, ঋণ প্রদান, অন্যান্য সকল ব্যাংকিং সেবা সুবিধা প্রদান করতে পারবে। এজন্য ব্যাংকে অবশ্যই
পর্যাপ্ত পরিমাণ মূলধন বিষয়টি থাকতে হবে। সেটা কিভাবে থাকতে পারে? সেটা তোমার ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ, এক্ষেত্রে পরিশোধিত মূলধন ও সংরক্ষিত তহবিল রাখতে হয়। এই পর্যাপ্ত মূলধনটি কিভাবে প্রতিষ্ঠিত হয়? পরিশোধিত মূলধন ও সংরক্ষিত তহবিল। ব্যাংকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ পরিশোধিত মূলধন, মানে তার নিজস্ব মূলধন বিক্রি করে, শেয়ার বিক্রি করে যে মূলধনটি সংগ্রহিত হয়। ব্যাংকের পর্যাপ্ত পরিমাণ শেয়ার বা বন্ড যেটাই বলি না কেন, সেই সম্পত্তিটা পরিশোধিত মূলধনটা থাকতে হবে। সংরক্ষিত তহবিল সংরক্ষণ করা থাকতে হবে, যাতে ব্যাংক যে আর্থিক সংকট, সেই সংকটে না পড়ে। ব্যাংকের কাছে শরণাপন্ন হয় জনগণ, যাতে আর্থিক সুরক্ষা পায়। সেই আর্থিক সুরক্ষাটা যাতে ঝুঁকিবিহীন না, ঝুঁকিমুক্ত থাকে। এজন্যই এই বিষয়টি নিশ্চিত থাকার জন্যই ব্যাংকে ইন্টারন্যাশনালি, আন্তর্জাতিকভাবে বাংলাদেশ এই ব্যাংকের সাথে, আন্তর্জাতিক এই সংগঠনের সাথে, যেটাকে বলা হয় BIS, এই BIS এর সাথে অংশগ্রহণ করে সেটা বাস্তবায়িত করেছে। কিভাবে? যে পর্যাপ্ত পরিমাণ মূলধন নিশ্চিতকরণের বিষয়টি এই ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট প্রবর্তিত নির্দেশনামা হচ্ছে ব্যাসেল 1 এবং ব্যাসেল 2। যেটা সাধারণত ব্যাসেল কেন পড়লো? ব্যাসেল হচ্ছে সুইজারল্যান্ডের এই শহরটিতে এই বিধিটি প্রবর্তিত হয়। তার মানে সুইজারল্যান্ডের একটি শহরের নাম হচ্ছে ব্যাসেল। ওই ব্যাসেলে এই বিধিটি বাস্তবায়িত হয় বলে এর নামকরণ করা হয়েছে ব্যাসেল 1। পরবর্তীতে আরও আধুনিকায়নের জন্য ব্যাসেল 2 প্রবর্তন করা হয়। তাহলে এটা বাংলাদেশে এই আইনটি, অধ্যাদেশটি চালু হয়েছে 2010 সালের 1 জানুয়ারি থেকে। তাহলে আরেকটা বিষয় জানলাম কি, সুইজারল্যান্ডের ব্যাসেল শহরে প্রতিষ্ঠিত বা প্রবর্তিত বিধি বলে এর নামকরণ করা হয় ব্যাসেল 1। সুইজারল্যান্ডের যে ব্যাসেল শহর, সেই ব্যাসেল শহরে এটি প্রবর্তিত হয় বা প্রতিষ্ঠিত হয়, যার জন্য এর নামকরণ করা হয় ব্যাসেল 1। পরবর্তীতে আরও আধুনিকায়নের জন্য এই নীতিতে আরও কিছু উল্লেখযোগ্য নীতি আনার কারণে এখানে ব্যাসেল 2ও প্রবর্তিত হয়। আচ্ছা, এটা বাংলাদেশে বাংলাদেশ কিন্তু এই ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্টের সাথে, মানে BIS এর সাথে, এই সংগঠনের সাথে জড়িত হয়েছে। এবং বাংলাদেশে এই আইনটি, যে মূলধন পর্যাপ্ততার বিষয়ের যে আইনটি, এটা বাস্তবায়িত হয়েছে 2010 সালের জানুয়ারির 1 তারিখ থেকে। তার মানে বাংলাদেশে বাস্তবায়িত 2010 সালের 1 জানুয়ারি। বাংলাদেশে এটা বাস্তবায়িত হয় 2010 সালের 1 জানুয়ারি থেকে। এখান থেকে তোমরা কিন্তু এই সংজ্ঞাটা থেকে অনেকগুলো MCQ পেয়ে যাবা। প্রথমে আমি সংজ্ঞাটা দেখাচ্ছি আবার। ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততার বিষয়টি নিশ্চিতকরণের লক্ষ্যে ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট, সংক্ষেপে বলা হয় BIS। এটাও কিন্তু একটা অ্যাব্রিভিয়েশন, যেটা পরীক্ষায় আসে, ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট, BIS সংক্ষেপে বলা হয়। প্রবর্তিত নির্দেশনামা বা বিধিবিধানকে ব্যাসেল 1 ও ব্যাসেল 2 বলা হয়। এই ব্যাসেল 1, ব্যাসেল 2 মানেটা কি? পরিশোধিত মূলধন ও সংরক্ষিত তহবিল সংরক্ষণ করতে হয়। পরিশোধিত মূলধন মানে হচ্ছে শেয়ার বিক্রি করে বা বন্ড বিক্রি করে যে মূলধনটি সংগ্রহ করা হয়।
তো সংরক্ষিত তহবিল এবং পরিশোধিত মূলধন যথেষ্ট পরিমাণ ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ থাকতে হবে, যাতে তার গ্রাহকরা, ব্যাংকের যে গ্রাহক, তাদের যে ঝুঁকি, যে মূলধন পর্যাপ্ততার যে ঝুঁকি, সেটা যাতে মুখোমুখি হতে না হয়। সুইজারল্যান্ডের ব্যাসেল শহরে এটি প্রতিষ্ঠিত হয়, যেটা ব্যাসেল শহরে প্রতিষ্ঠিত হয়েছে বলে এর নাম দিয়েছে ব্যাসেল 1, যা বাংলাদেশে কার্যকর হয় 2010 সালের 1 জানুয়ারি থেকে। আচ্ছা, তো ব্যাসেল 2 আর ব্যাসেল 1 এর কিন্তু নির্দেশনামা এক না। ব্যাসেল 1 হচ্ছে ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততা, আর ব্যাসেল 2টা কি? এখানে ব্যাসেল 2টার মানেই হচ্ছে প্রভিশন রাখা, বাজার ঝুঁকিপূর্ণ খাতে অধিক বিনিয়োগ না করা, স্থাবর সম্পত্তি কেনার ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করা ইত্যাদি। শ্রেণী ভিত্তিক ঋণের ক্ষেত্রে প্রভিশন রাখা, তারপর শেয়ার বাজার, ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগ না করা। যেহেতু শেয়ারে বিনিয়োগ করাটা ঝুঁকিপূর্ণ, তাই ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগ না করা এটা নির্দেশ করে। তারপর হচ্ছে স্থাবর সম্পত্তি কেনার ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ। ইত্যাদি। ব্যাসেল 2 এর নির্দেশনামা। এগুলো হচ্ছে ব্যাসেল 2 এর নির্দেশনামার ফল। আচ্ছা, আমি ব্যাসেল 2 নির্দেশ করে কি কি শ্রেণীভিত্তিক ঋণের ক্ষেত্রে প্রভিশন রাখা, শেয়ার বাজারে যে ঝুঁকিপূর্ণ বিষয়গুলো রয়েছে সেই বিষয়ে বিনিয়োগ না করা, স্থাবর সম্পত্তি কেনার ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করা ইত্যাদি। আরও অনেক বিষয় রয়েছে, যেমন হচ্ছে তদারকি পর্যালোচনা করা, তো আরও বিষয় রয়েছে। তো ব্যাসেল 1 এবং ব্যাসেল 2 দুইটা আলাদা বিষয়, দুইটাই কিন্তু ব্যাংকগুলোকে অবশ্যই বিধিনির্দেশগুলো ফলো করতে হয়। কেন? কারণ এটা প্রবর্তিত হয়েছে, আর বাংলাদেশ এই সংগঠনের সাথে জড়িত হওয়ার কারণে এটা অবশ্যই বিধিনির্দেশগুলো মেনে চলতে হয়। তো ব্যাসেল 1 ব্যাসেল 2 এই আলোচনাটা আমি এতটুকুই রাখলাম। নেক্সট ক্লাসে আমি তোমাদের ব্যাসেল 2 থেকে কি আলোচনা করব সেটা জানাবো। নেক্সট ক্লাসে আমি বলে দিচ্ছি কি আলোচনা করব। নেক্সট ক্লাসে আমি আলোচনা করব ব্যাসেল 2 আর্থিক শৃঙ্খলা রক্ষার্থে আর্থিক শৃঙ্খলা রক্ষার্থে তিনটি বিষয়, বা তিনটি পিলার, যেটাকে আমরা বলি তিনটি বিষয় সুপারিশ করা হয়েছে। তিনটি বিষয় সুপারিশ করা হয়ে থাকে, যথা পিলার 1, পিলার 2
3 নামে পরিচিত। তো আমি নেক্সট ক্লাসে তোমাদের এই পিলার 1, 2, 3 এগুলো আলোচনা করব। তো আজকে তোমরা এতটুকু শিখো ব্যাসেলটা কি, বাংলাদেশে ব্যাংক কোম্পানি আইনটা কি, এবং ব্যাসেলের যে ব্যাসেল 1টার মূল কথাটা কি, মূলধন পর্যাপ্ততা, ঝুঁকিপূর্ণ মূলধন পর্যাপ্ততা, এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো এই পর্যন্ত আজকে আলোচনা করছি। নেক্সট ক্লাসে তোমাদের ব্যাসেল 2টার আর্থিক শৃঙ্খলার 3টি বিষয় আলোচনা করব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।